এক মাস ধরে বাজেট সেশন হয়, সেটা তো এবার আর সেটার সুযোগ নেই, কিন্তু সেটা পত্রপত্রিকায় এবং সাংবাদিকরা, বিশেষজ্ঞরা সেটি নিয়ে আলাপ আলোচনা করবেন। সেটি হলো সংসদে আলোচনার বিকল্প। এবং তারপরে এটা কি বলে, অর্থ বিল, যেটা আসল আইন, অর্থ বিল, সেটাই হলো আইনগতভাবে বাজেট, এবং সেটা তো সংসদে আলোচনার পর হয়। এবং নতুন যেগুলো ঘোষণা করা হয় সেগুলোর পরে আলাপ আলোচনার ভিত্তিতে প্রত্যেক বছরই যেমন কিছুটা এদিক ওদিক হয়। নিত্য প্রয়োজন বলা হয় যে নিত্য প্রয়োজনীয় কিছুর উপর কেন ট্যাক্স বসানো হলো, বা তথ্য প্রযুক্তি খাতে কেন ট্যাক্স বসানো হলো, তখন ওগুলো মাঝে মাঝেই কমিয়ে দেওয়া হয়। কাজেই বাজেট যে কয় তারিখে যেন 2 তারিখে হওয়ার পর তারপরে ট্যাক্সটা কার্যকর হয়ে যায়, কিন্তু সেটাও আবার বদলানো যায়, কারণ যখন অর্থ বিল হয় সেটা অধ্যাদেশ আকারে এবার হবে। আজকে আমরা যে এডিবির আলোচনা করেছি সেখানে একটা হলো যে আজকেই তো আমি পত্রপত্রিকায় দেখেছি যে এটা নিয়ে সংবাদ হয়েছে। একটা হলো যে বাজেটের আকার ছাড়া, এটা প্রথমত বাজেটের আকার তো পুরো বাজেটের ভিত্তিতেই হয়। সেখানে আমরা এই বছরের পুরো বাজেটকে, আমি যদিও এটা অর্থমন্ত্রীর বক্তৃতায় থাকার কথা, কিন্তু পুরো বাজেটের কৌশলটা হলো যে এটাকে আমরা একটা অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য, মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য, এবং বাজেট ব্যবস্থাপনাকে এই বছর থেকে পরবর্তী বছরগুলোতে যাতে বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসে, টেকসই হয় বাজেট ব্যবস্থাপনা, সেটাই এই বছরের বাজেটের আসল লক্ষ্য। টেকসই মানে হলো যে ঋণের ফাঁদে পড়ে না যায়, যেন ক্রমাগতভাবে ঘাটতি বাজেট হয়ে তারপর আবার সেটা ঋণের বোঝা, বৈদেশিক ঋণই হোক বা দেশের ভিতর থেকে ঋণ হোক, ঘাটতি বাজেট দিয়ে যে পরবর্তীতে আবার ঋণ পরিশোধের দায় চাপে, তার ফলে তো সরকারের পরিচালন ব্যয়ই হোক সেটা, অথবা উন্নয়ন বাজেটই হোক, সেগুলোর উপর তার চাপ পড়ে। এই দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার জন্য এবার বাজেটের, যেহেতু আমরা রাতারাতি রাজস্ব বৃদ্ধি করা যাবে না, হঠাৎ করে চেষ্টা হবে এবছর থেকে রাজস্ব বৃদ্ধি করার সর্বাত্মক চেষ্টা হবে, কিন্তু তা সত্ত্বেও যাতে ব্যয় সীমিত থাকে এবং বাজেটের ঘাটতি কম থাকে, এবং সেটা আমরা জিডিপির 4% নিচে রাখার চেষ্টা করছি। এমনিতেই এবারের বাজেটের, আমি শুধু এই উন্নয়ন বাজেটের কথাই বলছিলাম। পুরো বাজেটের মধ্যে যেমন আমরা উন্নয়ন বাজেটের বরাদ্দটা তো আমাদের এসেছে পুরো বাজেটের থেকে, সেখানে বাজেটের অন্য অংশ হলো রাজস্ব বাজেট বা পরিচালন ব্যয় বলে আজকাল, আগের কালে রাজস্ব ব্যয় বলা হতো। সেখানে যে কারণে আমি বলেছি যে একটা টেকসই বাজেট ব্যবস্থাপনার দিকে যাতে এগিয়ে যাওয়া যায়, সেজন্য একটা হলো যে বাজেট ঘাটতি কমানো, আরেকটা হলো এমনিতেই
আগে থেকে যেহেতু অনেক ঋণ আছে, কাজে ঋণ পরিশোধের বড় দায় আছে। ভর্তুকি হঠাৎ করে কমানো সম্ভব না, যেহেতু এখন মূল্যস্ফীতি অনেক বেশি, এবং তার মধ্যে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর একটা দাবি আছে, সেটা কিছুটা করা হচ্ছে। স্বাস্থ্য খাতে পরিচালন ব্যয় এখন হয়তো অত দৃশ্যমান হবে না, কিন্তু পরবর্তীতে শেষের দিকে, আগামী অর্থ বছরের শেষের দিকে হয়তো স্বাস্থ্য খাতের পরিচালনা ব্যয় বাড়বে, কারণ প্রায় ২৫০০ নতুন স্বাস্থ্যকর্মী, বিভিন্ন পর্যায়ের ডাক্তার, এটা তাদেরকে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তো নিতে হয়, এই জন্য সময় সাপেক্ষ। সেটা বাজেটে পরিচালন, বাজেটের স্বাস্থ্য খাতে এসে শেষ পর্যন্ত ঢুকবে। আর শিক্ষকদের যেসব কিছুটা বেতন ভাতা বৃদ্ধি, যেটা আমি ওইখান থেকেই করে এসেছিলাম শিক্ষা মন্ত্রণালয় থেকে, সেটার প্রতিফলন কিছুটা হবে। শিক্ষকদের যে অবসর খুবই জরুরি ছিল দিয়ে দেওয়া, ৫-৬ বছর থেকে বাকি পড়ে আছে, সেটা যাতে মেটানো যায়, সেটাও একটা স্বাস্থ্য খাত, সেখানে দেখা যাবে। আবার উন্নয়ন বাজেটের বাইরে, উন্নয়ন বাজেটে তো আলাদাভাবে আছেই। আর আমি বলবো যে এবারের বাজেট যেমন শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট, তার মানে হলো যে, অন্যভাবে বলতে গেলে হলো যে এটা কোনো দায়িত্ব জ্ঞানহীন বাজেট হবে না। এখানে এমন ব্যয় থাকবে না যেটা সাময়িকভাবে মনে হবে জনতুষ্টির, কিন্তু আসলে পরে এর দায় গিয়ে পড়বে পরবর্তী বাজেটের, আরও পরের বছরের বাজেটের উপর। অনেক 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 ধরনের ব্যয় আছে, এমনকি টাকা ছাপিয়ে যে ব্যয় হয়, এটাও কিন্তু মূল্যস্ফীতির উপর সরাসরি তখনই পড়ে না, কিছু সময় পরে গিয়ে সেটার প্রভাব পড়ে। হঠাৎ করে অনেক যদি বেতন বৃদ্ধি করে, কিন্তু আমি বলবো যে দায়িত্ব জ্ঞানহীন কিছু করা হচ্ছে না, যেটা পরবর্তী বাজেটের উপর, আমাদের বাজেট শেষ হয়ে গেলে তার পরের বছরের বাজেটের উপর যেন দায় না পড়ে। দীর্ঘমেয়াদী প্রকল্প আমাদের উন্নয়ন বাজেটে আর নেওয়া হচ্ছে না, শুধু বলা যেতে হয় যে এটা হলো একমাত্র মাতার বাড়ি গভীর বন্দর প্রকল্প। সেটা আগে থেকে ছিল, কিন্তু সেটাকে আমরা গভীর সমুদ্র বন্দর হিসাবে অনুমোদন দিয়েছি, সেটাই একমাত্র মেগা প্রকল্প বলা চলে। এবং কিন্তু সেটা দীর্ঘমেয়াদী ঋণে, জাপানের ঋণে হবে, খুবই দীর্ঘমেয়াদী, এবং সেটা খুবই কম সুদের হার, এবং সেটাও একত্রে হচ্ছে না, পর্যায়ক্রমে। একটা অংশ তো চলমান আছে আগে থেকেই, এখন আমরা ওই রাস্তা নির্মাণ করছি, সংযোগ সড়ক নির্মাণ করছি। বাজেটে আমি যে বললাম যে স্বল্প মেয়াদি এমন কিছু করছি না যেটা পরের, যেটা দায় পড়বে, সেরকম স্বল্প মেয়াদি উচ্চ সুদের কোনো ঋণ নেওয়া হচ্ছে না। তার মানে হলো সাপ্লায়ার্স ক্রেডিট, এটা যত সীমিত রাখা যায়। চলমান প্রকল্পে তো কিছু থেকেই যাচ্ছে, কিন্তু নতুন করে নিতে চাচ্ছি না আমরা।
আরেকটা হলো যে এই বাজেটের জন্য কষ্টকর হলেও যেহেতু ভবিষ্যতের বাজেট ব্যবস্থাপনা ভালোভাবে টেকসই যায়, সেজন্য আমরা কিছু কিছু আগের পাওনা বিদেশিদের সেটা কষ্ট হলেও পরিশোধ করে দিচ্ছি। যেমন জ্বালানির অনেক পাওনা পড়েছিল, সেটা তো আমরা আরও পিছিয়েও দিতে পারতাম। এত এত অর্থের সংকুলনের সমস্যার মধ্যেও আমরা ওই পাওনা টাকা মিটিয়ে জেরো, মানে আর কোনো দেনা পাওনা নাই, এই অবস্থা থেকে নতুন জ্বালানি কেনা ব্যয় বরাদ্দ করছি। কাজে এই সব কিছুর মানে হলো যে আমরা এগুলোকেই আমি বলছি যে আমরা বাজেট ব্যবস্থাপনার ভবিষ্যতের ব্যবস্থাপনাকে টেকসই করার জন্যই এই বাজেটটা। অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা, বাজেটের 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 নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা এবং বাজেটে ঘাটতি কমিয়ে আনা, এগুলি পুরো বাজেটের লক্ষ্য। উন্নয়ন বাজেটে মনে হবে যে আমরা বলাই এখন অনেকেই জানে যে গত বছরের, যেটা এই বছর শেষ হয়ে যাচ্ছে, সেই বছরের উন্নয়ন বাজেটের আকার যা, আর এই পরবর্তী প্রস্তাবিত বাজেটের উন্নয়ন বাজেটের আকার তার থেকে টাকার অঙ্কে ছোট। কিন্তু এটাও আমরা জানি যে উন্নয়ন বাজেটের এই যে বছর শেষ হচ্ছে, আমি আগেও অনেকবার বলেছি যে এইটার মূল বাজেট বরাদ্দ যা ছিল আসলে তার বাস্তবায়ন অনেক কম হবে, অন্য বছরের তুলনায় কম হবে। কেন কম হবে তার কারণও আমরা বলেছি যে যে প্রকল্পগুলো আছে এগুলোকে তো আমরা প্রত্যেকটাই যাচাই বাছাই করে দেখছি, কাটছাট করছি, ছোট করছি, ঠিকাদাররা চলে গেছে, প্রকল্প পরিচালকরা চলে গেছে, এগুলোকে আবার চলমান করতে সময় লেগেছে, সেইভাবে বাস্তবায়ন কমেছে। এবং যেগুলো যে প্রকল্পগুলোতে অনেক অপচয় ছিল, সবগুলোই যখন আমরা সংশোধন করেছি তখন সেগুলোর ব্যয় সংকোচন হয়েছে, এবং কিন্তু সেগুলো বাস্তবায়নের গতি ধীর হয়ে গেছে। কাজেই এবারে গতবারের মূল বাজেটের সাথে এবারে প্রস্তাবিত বাজেটের তুলনা করাটা একটু ঠিক হবে না, কারণ এবারের বাজেটে তো আর গত বছরের বাজেটের উন্নয়ন বাজেটের সেই সমস্যাগুলো নাই। এবার আমরা বরং বাজেটকে, আমি যদি বলি ছোট করছি, ছোট ঠিক না, বাস্তবসম্মত করছি, কিন্তু যতটুকু বাস্তবায়ন করা যায়। এখন তো আমরা বুঝে গেছি যে বাস্তবায়নের সমস্যাগুলো কি, এবং প্রকল্পগুলোতে যাতে বাড়তি ব্যয় না হয়। কাজে আমরা যেই প্রকল্পগুলো এখন চালু থাকবে, আমরা আশা করব সেগুলো বাস্তবায়ন দ্রুততর হবে এবং সেগুলোতে অপচয়, অনিয়ম কম হবে বলে আশা করছি। যে ব্যবস্থাগুলো নিচ্ছি সে কারণে কতদূর সাফল্য আসে সেটা অন্য কথা। কাজেই আমি যদি এবারের সংশোধিত বাজেটের সাথে প্রস্তাবিত বাজেটকে তুলনা করি, তাহলে কিন্তু প্রস্তাবিত বাজেটের আকার সংশোধিত চলতি বাজেটের আকারের থেকে বড়, এবং প্রত্যেকটা খাতেই, প্রায় সব খাতেই সংশোধিত বাজেট থেকে প্রস্তাবিত বাজেটের বরাদ্দ উন্নয়ন বাজেটও একটু বেশি। খুব সম্ভব শিক্ষা খাতে সবচেয়ে বেশি, স্বাস্থ্য খাতে অতটা বাড়ানো যায়নি উন্নয়ন বাজেটে।
কারণ স্বাস্থ্যের সমস্যাটা ছিল যে অনেক অবকাঠামো, অনেক স্বাস্থ্য উপজেলায়, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে অনেক অবকাঠামো তৈরি করা হয়েছে, কিন্তু কোনো ওগুলোকে কোথাও চালু নেই, কোথাও ডাক্তার নেই, কোথাও যেসব সরঞ্জাম দরকার, স্বাস্থ্য সরঞ্জাম দরকার, সেগুলো নাই। এই জন্য সেগুলো বরং আমি একটু আগে যেটা বললাম, পরিচালন বাজেটে, মানে রাজস্ব বাজেটে বরং সেটা প্রতিফলিত হবে। এখানে নতুন নতুন অবকাঠামো তৈরি করা হয়নি বলেই স্বাস্থ্য বাজেটটা এখানে উন্নয়ন প্রকল্পে, উন্নয়ন বাজেটে বড় দেখাবে না। শিক্ষা খাতে উন্নয়ন বাজেটেও অগ্রাধিকার দেওয়া হয়েছে, কারণ কিছু অবকাঠামোর নিশ্চয়ই দরকার আছে। বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন শিক্ষার্থীদের ছাত্রাবাসের সমস্যা, তারপরে স্কুলগুলোতে অনেক স্কুলের নতুন করে ভেঙে যাওয়া অবকাঠামো, আবার নতুন করে অনেক বাচ্চাদের স্কুল আছে যেগুলো প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, যেগুলো ভবন নষ্ট হয়ে গেছে। এগুলোতে তো অবশ্যই আবার নির্মাণ করা বা এগুলো সংস্কার করা দরকার। এই জন্য শিক্ষা খাতে কিন্তু উন্নয়ন বাজেটও অবকাঠামো বলতে যে ভবনগুলো আবার সংস্কার করা, আবার পরিচালন বাজেটেও কিছুটা শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়া, এটা অনেক বড় কিছু না, কিন্তু আমরা বলছি যে এখান থেকে যদি শুরু করি তাহলে হয়তো আরও পরের দিকে এটা আরও শিক্ষা স্বাস্থ্য খাতে আরও ব্যয় বাড়ানো যাবে। আরেকটা হলো উন্নয়ন বাজেটকে যদি এখন বলা হয় যে আমরা কি কৌশল, আমাদের উন্নয়নের কি কৌশল এখানে প্রতিফলিত হয়েছে, আমরা কি অবকাঠামোকে গুরুত্ব দিচ্ছি, না বিদ্যুৎ খাতকে গুরুত্ব দিচ্ছি, না শিক্ষা স্বাস্থ্য সামাজিক খাতকে গুরুত্ব দিচ্ছি, আসলে এরকম কৌশলগত গুরুত্ব দেওয়ার খুব সুযোগ হঠাৎ করে এক বছরে এসে করা যায় না। তার কারণ হলো উন্নয়ন বাজেটে যতগুলো যেই ধরনের বরাদ্দ থাকে পুরো উন্নয়ন বাজেটে, তাতে যতগুলো প্রকল্প আসলেই স্বাভাবিক গতিতে অর্থায়ন করে সুষ্ঠুভাবে শেষ করা, এগিয়ে নেওয়া যায়, বাস্তবায়ন করা যায়, তার থেকে হাতে নেওয়া হয়। এটা একটা ইংরেজিতে বলা হয় tyranny of ongoing projects, বাংলায় অনেক কিছু বলতে পারি, অত্যধিক সংখ্যক প্রকল্পের বিড়ম্বনা, বা আর কি বলা যায়, অতিরিক্ত সংখ্যক প্রকল্প থাকলে যেটা সমস্যা হয়, তাহলে এই বছরের যেমন প্রস্তাবিত বাজেটের মোট প্রকল্পের সংখ্যা 1171, তার মধ্যে আগে থেকে প্রসেস করে বিভিন্ন পর্যায়ে পার হয়ে নতুনভাবে অনুমোদিত নতুন প্রকল্প মাত্র এখানে দেখা যায় 26টির মতো, এদিক ওদিক হতে পারে। তার মানে হলো
যত প্রকল্প আছে এই 1100 বা 1200 মতো প্রকল্প, এগুলো প্রায় সবই হলো চলমান প্রকল্প। এখন এই চলমান প্রকল্পের মধ্যে অনেক প্রকল্প আছে যেগুলো বহু বছর ধরে চলমান আছে, ধুঁকে ধুঁকে আস্তে আস্তে যদি এতগুলো প্রকল্প যদি বলা হয় যে বরাদ্দ দিচ্ছি না, আমি একটা চলমান প্রকল্পে আমার রাস্তা তৈরি হয়নি বা একটা সড়কে একটা আমি কি সেই সেই চলমান প্রকল্প বাদ দিয়ে শিক্ষা স্বাস্থ্য খাতে প্রকল্প নেব? কাজেই এটা হলো চলমান প্রকল্পের একটা সমস্যা। যদি অনেক বেশি চলমান প্রকল্প থাকে সেগুলোকেই তো শেষ করতে হবে, সংশোধিত করেই হোক বা কিছুটা ব্যয় কমিয়েই হোক, অনিয়ম দুর্নীতি কমিয়েই হোক, এবং যেগুলো চলমান যেতেই হবে। শুরু করি, এটা যদি আমি উত্তরাধিকার সূত্রে অনেকগুলো অতিরিক্ত সংখ্যক প্রকল্প, চলমান প্রকল্প পেয়ে যাই, তাহলে তো সেগুলোকে প্রকল্প ব্যবস্থাপনায় কঠিন কাজ। আবার সেখানে কৌশলগতভাবে আমি শিক্ষা স্বাস্থ্য অবকাঠামোতে কত দেব, কত বিভাজন করব, সেই প্রশ্ন তো আর তখন আসে না। সেটা আসবে এখন যেই প্রকল্পগুলো সম্বন্ধে তৈরি হচ্ছে, শুরু হচ্ছে, সেগুলো সম্বন্ধে ভবিষ্যতে কি দাঁড়ায় তার উপর। আমাদের একটা বড় সংকট হলো চলমান প্রকল্পের এই একটা মানে মূল সংকটটা হলো যে আমার খুব বেশি নমনীয়তা থাকে না সেক্টরে যাওয়ার বা নতুন প্রকল্প নেওয়ার। তার কারণ একটা প্রকল্প একবার শুরু করলে এটাকে থামিয়ে রাখা বা এটাকে যথাসময়ে শেষ না করা, এটা অর্থনৈতিক দিক থেকে একটা খুব বড় অপচয়। কারণ সময় অর্থনীতিতে একটা বড় জিনিস। আমি যেই প্রকল্প যে প্রথমে যেই লাভ ক্ষতির হিসাব করি যে আগামী 5 বছরে এত এত খরচ করে এই প্রকল্পটা শেষ করব, সেই লাভ ক্ষতির হিসাব আমি যদি 5 বছরের বদলে 10 বছরে শেষ করি তাহলে কিন্তু সেটা একদমই বদলে যায়। এটাই হলো ইন্টারেস্ট রেটের ব্যাপার, এটা হলো রেট অফ রিটার্ন, যেভাবে আমরা ওই প্রকল্প থেকে যে লাভ আমরা পাই। এটা অনেক প্রকল্পের বেলায় দেখা গেছে শুরু করার সময় আমরা সবসময় সামাজিক লাভ খরচের হিসাব করি, কিন্তু শেষ যেভাবে করি ব্যয় বাড়িয়ে এবং সময় বাড়িয়ে, তখন আমি যদি পিছনের দিকে তাকিয়ে আবার হিসাব করতাম তাহলে দেখা যাবে এই প্রকল্প আমার নেওয়াই উচিত ছিল না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা শুধু বলি ব্যয় বেড়েছে এবং সময় বেড়েছে, কিন্তু এটা যে অর্থনৈতিকভাবে কত অপচয় সেটা আমরা বুঝতে পারি না। আর কিছু প্রকল্প নিয়ে তো আমরা চলমান যেটা বললাম যে এই কথাটা আমি একটা কোথাও লিখেছি যে চলমান প্রকল্পের যে টিরানি, এটার আমার অনুবাদ করতে চাই। না সেটা তো বটেই, কিন্তু আমি 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 অত্যাচার ও অত্যাধিক প্রকল্পের কোথাও একটা বিড়ম্বনা, ভালো
অত্যধিক প্রকল্পের বিড়ম্বনাটা যে কী জিনিস সেটা একটা তো হলো এতগুলো প্রকল্পতে বরাদ্দ দিয়ে যেতে হবে এবং বরাদ্দ দিয়ে এগুলোকে যত তাড়াতাড়ি যথাসময়ে তাড়াতাড়ি করতে গিয়ে তো খারাপ করা যাবে না, স্বাভাবিক গতিতে এটাকে শেষ করতে যাওয়া। আরেকটা হলো যে এই চলমান প্রকল্পগুলোর মধ্যে তো অনেকগুলো আছে যেগুলোকে মেগা প্রকল্প বা বড় ধরনের প্রকল্প, ছোট ছোট কিছু প্রকল্প আছে কিন্তু বড় প্রকল্প অনেকগুলো আছে যেগুলোকে আমি কি যেন বলে যেগুলোকে আমি গিলতেও পারছি না, ফেলে দিতেও পারছি না। আমি পায়রা বন্দরের কথা বলেছি, এটা হয়েই গেছে সব বন্দরের জন্য বা বিদ্যুৎ প্রকল্প চালু আছে, কিন্তু সেই বিদ্যুৎ প্রকল্প আবার চালু রাখার জন্য কয়লা যেখান দিয়ে আমদানি করতে হয় সেই নদীর চ্যানেল সেটা 6 মাস পর পর বন্ধ হয়ে যাচ্ছে, কাজেই কয়লা কিছুদিন পর পরই আবার চ্যানেল বন্ধ হয়ে গেলে কয়লা আসছে না, কাজেই পায়রা বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে কিন্তু মাঝে মাঝে থেমে যেতে হচ্ছে। এবং এই চ্যানেলকে আগে থেকে যখন এই পরিকল্পনা করা হয়েছিল তখন এই নদীকে সচল রাখার জন্য যেই ধরনের ড্রেজিং দরকার হবে তার যা খরচ হবে সেটার কথা না ভেবে করা হয়েছিল। এখন এখানে যদি আবার একটা বন্দরেরও অবকাঠামো তৈরি করা হয়েছে, তার জন্য আবার খরচও হয়েছে সেই বন্দর অবকাঠামোতে যা লাগে তার স্থল ভাগে, কিন্তু সেখানে জাহাজ আসবে কী করে সেটা আমরা কেউ জানি না। এটা হলো চলতি প্রকল্পের সমস্যা, যেগুলো সুপরিকল্পিত প্রকল্প না। অনেক উদাহরণ আছে, কিছু কিছু আছে শেষ হয়ে গেছে, সেটা চলতি প্রকল্পের সমস্যা না, কিছুটা সমস্যা এই কারণে যে সেগুলোকে দিয়ে আমরা কী করব সেটাও একটা সমস্যা। কর্ণফুলীর নিচে টানেল করা হয়েছে, এই টানেল দিয়ে কোথায় যাব সেটা আমি জানি না। টানেল পার হলে ধুধু বিরান ভূমি, শুধু একটা 5 তারকা না 6 তারকা বলে কিছু আছে, 6 তারকা একটা রিসর্টের মতো আছে, আশেপাশে আর কিছুই নাই। এখন এটাও তো একটা প্রকল্প, এই রিসর্টটা টানেলটাও ব্যবহার হচ্ছে না কারণ কোথায় যাবে, আর তার অন্য পাশে একটা রিসর্ট আছে, সেই রিসর্টটা 5 স্টার হোটেল বা তার মতো অনেক খরচ করে করা। এখন এটা প্রকল্প হিসাবে এটা যদি প্রকল্প ধরি, এখন এটা প্রকল্পের মধ্যে নাই, কিন্তু এটাকে কিছু করতে গেলে একটা প্রকল্প হবে। এখন এটাকে দিয়ে কী করা যাবে? কোনো প্রাইভেট সেক্টর এটাকে নিয়ে রিসর্ট বানাবে কেন? সেখানে লোক থাকবে কারণ আশেপাশে কিছুই নেই, এরকম সমস্যা। আরেকটা উদাহরণ দিই, যে প্রায় 9-10 বছর ধরে উত্তরাবাসীদের চরম কষ্টের মধ্যে রেখে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বাংলাদেশ রোড র্যাপিড বাস ট্রানজিট বিআরটি, বাংলাদেশ র্যাপিড ট্রানজিট বাস র্যাপিড ট্রানজিট, এই প্রকল্প 3000 কোটি টাকার প্রকল্প ছিল। এখন বলা হচ্ছে যে এই প্রকল্প অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষজনকে, আমরা সবাই জানি সেটা, এত সময় কেন লেগেছে। তারপর এখন বলা হচ্ছে, আমার কাছে যখন ফাইল আসলো দেখা গেল যে এই প্রকল্পের 58% কাজ শেষ, এখন প্রায় আপনাদেরকে হস্তান্তর করে চালু করার সময় এসেছে। কিন্তু দেখা গেল যে এটা চালু করতে গেলে প্রথমত যে মাঝখানে রাস্তার মাঝখানে যে স্টেশনগুলো সেগুলো এখনও চালু করার মতো অনেক কিছু আরও বাকি রয়ে গেছে। সেই স্টেশনগুলো থেকে বা মাঝখানে তো দুপাশের ফুটপাতে কী করে যাবে সেটার জন্য বলা হচ্ছে
লিফট থাকবে বা এসকালেটর থাকবে। গণপরিবহনে একবার এগুলো যদি দেওয়া হয় তাহলে একটা লিফট, নিজেদের বাড়ির লিফটই কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়, এসকালেটর আর লিফট কতদিন চালু থাকবে এবং সেগুলোর পরিচালনা ব্যয় কত, মেরামত ব্যয় কত হবে, বা আসলেই এটল চালু থাকবে কিনা। যেগুলো এসকালেটর, আমি সেটা ওই প্রকল্পের যারা চালাচ্ছেন তাদের সাথে কথা বলে দেখেছি যে সেগুলো শেষ পর্যন্ত অন্তত সিঁড়ি হিসাবে ব্যবহার করা যাবে, না চললেও। কিন্তু লিফট তো না চললে আর কিছু করা যাবে না। তার উপর আবার যেই বাসগুলো কিনতে হবে, কিছুই কেনা হয়নি, সেই বাসগুলো তো প্রায় ট্রেনের মতো একটার পর একটা 5 মিনিট পর পর যেতে থাকবে, তা না হলে তার এটা র্যাপিড ট্রানজিট হলো না। সেই বাসগুলো আবার আমাদের দেশে ওই জাপান থেকে বা কোরিয়া থেকে আনা হবে। আমাদের দেশে যেদিকে দরজা খোলে সেখানে সেই দেশে সেইভাবে খোলে না, কাজেই এগুলোকে অর্ডার দিয়ে স্পেশালি সেইভাবে বানাতে হবে। এখনও কোনো কাজই হয়নি সেটার, কিন্তু প্রকল্পের এই অবকাঠামো 10 বছর পরে শেষ হয়ে গেছে। এই প্রকল্প একনেকে আসবে, এইটাকেই বলেছি আমি। এটাকে চালু করতে গেলে সেই বাসগুলো স্পেশাল অর্ডার দিয়ে আনতে গেলে, এবং এই যে বললাম যে রাস্তার স্টেশন থেকে ফুটপাতে কীভাবে যাবে, এগুলোর প্রকল্পের অরিজিনাল খরচ ছিল 3000, আর আরও লাগবে আরও 3000 কোটি টাকা আরও লাগবে। যদিও বলা হচ্ছে প্রকল্পের 58 কাজ শেষ। এখন এই আমি বলেছি অন্তত সামনে ঈদ আসছে, ছুটি আসছে, আপনারা অন্তত মাঝখানের ওই লেন, যতগুলো লেন মাঝখানে এখনও নির্মাণ কাজের জন্য বন্ধ হয়ে আছে, অন্তত র্যাপিড বাস ট্রানজিট হয় না কি হয় ভুলে যান, যে সবগুলো লেন সবগুলো গিয়ে যেন খোলা থাকে এবং যে যেখান দিয়ে পারে সব যাতায়াত করতে পারে, অন্তত সেটা করা হচ্ছে, সেটা করা হয়েছে আশা করি। এতদিন ধরে তো কিছু কিছু মাঝখানের লেনগুলোতে চলতেই পারত না। যাই হোক, আমি এগুলো একটু উদাহরণ দিলাম যে এই ধরনের সমস্যার পড়তে হচ্ছে। আর অনেক প্রকল্প একত্রে থাকার যেটাতে অনেকে বলে কেন আমরা শিক্ষা স্বাস্থ্য খাতে ব্যয় বাড়াতে পারছি না, সেটার আসল কারণ কিন্তু হলো যে সবই চলমান প্রকল্প, এবং এগুলোকে যেই খাতেই সেগুলো থাকুক, আমাদের মূল উদ্দেশ্য হলো এই প্রকল্পগুলোকে সুষ্ঠুভাবে অপচয় না করে যত স্বাভাবিক গতিতে এগিয়ে নিয়ে যাওয়া। এই যত প্রকল্পগুলো এসেছে, আমরা অনেকবার বলেছি যে প্রকল্পগুলোকে আমরা সংশোধন করছি, যেখানে পাচ্ছি ব্যয় কমাচ্ছি এবং যেখানে পাচ্ছি কাঠামো নকশার পরিবর্তন করছি, কিন্তু এগুলো সব তো আমাদের কাছে আসেনি। কিছু কিছু প্রকল্প আছে যেগুলো একদম প্রায় অনেক দূর অগ্রগতি হয়ে আমাদের এই সময়ে এসে শেষ পর্যায়ে এসে এটার অনুমোদন করতে হয়েছে, সেগুলো আমাদের পর্যালোচনায় এসেছে। আবার অনেক প্রকল্প আছে যেগুলো অনেকবার সময় এবং খরচ বাড়ানোর জন্য আমাদের কাছে আবার অনুমোদনের জন্য আসতে হচ্ছে, সেগুলোকেও আমাদের রাডারের মধ্যে এসেছে এবং আমরা সেগুলোকে সংশোধন করেছি, সংযোজন করেছি এবং ব্যয় কমিয়েছি। কিন্তু অনেকগুলো প্রকল্প আছে যেগুলো আগে থেকে চলে আসছে, বরাদ্দ আছে, আমাদের কাছে আর এই সরকারের কাছে আর আসতে হয়নি, কারণ ব্যয় বরাদ্দ বাড়াতে হয়নি এবং সময়ও বাড়াতে হয়নি, কিন্তু সেখানেও অনেক অনিয়ম আছে, অনেক অসঙ্গতি আছে, কিন্তু সেগুলো আমাদের পর্যালোচনায় আসেনি। এ কারণে আমি আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ে আইএমইডিকে, উনি আছেন আইএমইডির সচিব আছেন, ওনাকে বলেছি যে আমাদের হাতে যেগুলো এসেছে পর্যালোচনার জন্য সেগুলো বাদ দিয়ে অন্য চলমান প্রকল্পগুলো সেগুলোতেও যেন তারা গিয়ে
দেখেন যে সেখানে কোনো অপচয় হচ্ছে কিনা, অনিয়ম হচ্ছে কিনা। ইতিমধ্যেই তারা বেশ কিছু প্রকল্পের অনিয়ম অপচয় লক্ষ্য করেছেন। সেগুলো আমি দু একটা কথা যখন বলেছি সংবাদ মাধ্যমে, সেটার জন্য আবার দুদকও অ্যাক্টিভেটেড হয়েছে সেগুলোর ব্যাপারে। আমাদের শেষ করতে হবে, কিছু কোশ্চেন আছে বোধহয়। একটা শুধু আমি সংবাদ মাধ্যমকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো যে আমাদের, পরে কোশ্চেন শুনবো, আমাদের এই যে আমাদের সরকারের, অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্য নিয়ে অনেকে অনেক কথা বলছে। আসল উদ্দেশ্য তো হলো একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ঘটানো, এবং যেই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে অবক্ষয় হয়েছে সেগুলোকে যতদূর পারা যায় আবার পুনর্নির্মাণ, শৃঙ্খলা ফিরিয়ে আনা। কারণ একটা সুশাসিত সরকার, গণতান্ত্রিক সরকার পরিচালনার জন্য ওই সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তো খুবই প্রয়োজনীয়। কাজেই এই দুটো কাজ, একটা হলো ভালো নির্বাচন এবং সেই নির্বাচনের পরবর্তীতে একটা গণতান্ত্রিক সুশাসিত সরকার থাকবে, এবং সে ধরনের শাসন ব্যবস্থার জন্য যে ধরনের রাষ্ট্র কাঠামো, যে ধরনের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে আবার একটু সংস্কার করা। এটাই সংস্কার বলতে, এটাই আসলে মূল সংস্কার। কিন্তু এই সময়টুকু যখন পাওয়া গেছে, সেই সময়টুকুর মধ্যে আমরা বিভিন্ন ধরনের সংস্কার করছি। যেমন পরিকল্পনা মন্ত্রণালয়ে আমরা সরকারের সকল যত প্রকিউরমেন্ট হয়, ব্যয় হয়, সেগুলোকে স্বচ্ছ এবং স্বচ্ছভাবে করার জন্য সব টেন্ডার, যে সবগুলোকেই ইজিপি বা ইন্টারনেটের মাধ্যমে সব টেন্ডার যাতে করা হয়, 65% ইতিমধ্যে করা হয়েছে, বাকিগুলো করার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। আমরা একটা আইন করে দিয়েছি কিভাবে টেন্ডার পদ্ধতি হবে, তাতে করে আশা করা যায় এটা আরও প্রতিযোগিতামূলক হবে এবং ব্যয় সাশ্রয় হবে, দুর্নীতি কমবে। এটা আমি উদাহরণ দিলাম। বাংলাদেশ বিবিএস এর পরিসংখ্যান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এখানেও একটা সরকারি পরিসংখ্যান ব্যুরোর যে পরিসংখ্যান আইন আছে, সেই আইনের একটা সংশোধন আমরা করছি। কিন্তু সংশোধনের আগেই আমি দুটা নীতিমালা চালু হয়ে গেছে। সেই নীতিমালার একটি হলো যে বিবিএস যেসব প্রকাশনা করে, যেসব জরিপ চালায়, মূল্যস্ফীতির হিসাব করে, জিডিপির হিসাব করে, এগুলো তারা নিশ্চয়ই বিশেষজ্ঞ কমিটি আছে, তাদের সাহায্যে এগুলো তৈরি করার পরে, পরিসংখ্যান তৈরি করার পর বা এই জরিপের প্রতিবেদনগুলো তৈরি করার পর এগুলো আর সরকারের কোনো পর্যায়ের কোনো অনুমোদন লাগবে না। তাদের ক্ষমতা থাকবে সেগুলোকে সরাসরি প্রকাশ করে দেওয়ার। কাজে রাজনৈতিক হস্তক্ষেপের কোনো প্রশ্নই ওঠে না, তারা নিজেরা যদি রাজনীতিবিদ না হয়ে ওঠেন। দ্বিতীয়ত আরেকটা করেছি কি, যেমন আরও কিছু আছে, আমি সবগুলো এখানে তো বলার প্রয়োজন নেই। এটা উদাহরণ হিসাবে বলছি যে আমরা ছোটোখাটো কী করছি। ছোটোখাটো এখন মনে হতে পারে, কিন্তু আশা করি ভবিষ্যতে অনেক সুদূর প্রসারী হবে। যেমন জিডিপির পরিমাণ কত, জিডিপির পরিমাণ কত এখন এটা বাড়িয়ে ধরা হয় না, আমরা পুরোটা অনেক যেটাকে বলে ইনফর্মাল, অনেক নতুন নতুন খাত তৈরি হচ্ছে, তো সেগুলোকে পুরো ক্যাপচার করতে পারছি না। জিডিপি মাপতে গেলে অসংখ্য
পরিসংখ্যানকে তার মধ্যে ব্যবহার করতে হয়, অনেক ধরনের ক্যালকুলেশন করতে হয়, প্রত্যেক খাতের জন্য বিভিন্ন ধরনের অনুমান করতে হয়, কিন্তু একটা পদ্ধতি করতে হয়। আমাদের এখনকার প্রস্তাব হলো যে জিডিপি মাপার জন্য প্রায় হাজার হাজার পরিমাপ আছে। এগুলো সবগুলি কোনোটাই মূল জরিপ না, এগুলো সেকেন্ডারি ডাটা বলি, মানে অন্যখান থেকে নেওয়া। কাজে এগুলো কোনোটাই গোপনীয় না। কাজে জিডিপি কিভাবে মাপা হয়েছে, এই সব শত শত পরিসংখ্যানগুলো সেখানে কিভাবে ঢোকানো হয়েছে, কি ফর্মুলাতে, সেগুলো থেকে প্রত্যেক সেক্টরের জিডিপি মাপা হয়, এগুলো সব কোনো কিছুতে গোপনীয়তা নেই, এগুলো সব প্রকাশ্যে থাকবে। যারই মনে হয় যে জিডিপি মাপার ক্ষেত্রে কিছু হয়েছে বা সঠিক হয়নি, সেই গবেষক, সেই প্রতিবেদক, সেই সাংবাদিক, ওই বিবিএসে একটা সুন্দর বসার ঘর থাকবে, পড়ার ঘর থাকবে, সেখানে গিয়ে তিনি ডেকে আনতে পারবেন যে আমি এটা দেখতে চাই। তারপর যদি তার মনে হয় যে ওই জিডিপির পরিসংখ্যান ভুল হয়েছে, তিনি বাইরে গিয়ে ওই কোন পরিসংখ্যান বদলাতে চান, কমাতে চান, সেটা করে আবার নিজের মতো করে করতে পারেন। তাহলে তো আর কোনো অস্বচ্ছতা থাকে না। কাজে জিডিপি নিয়ে যে একটা এটা বাড়ানো হচ্ছে না কমানো হচ্ছে, আমি স্বীকার করি যে অনেক কিছু এর মধ্যে ম্যানিপুলেশন হয়তো আগে হয়ে থাকে, কিন্তু আমরা চাচ্ছি যে সম্পূর্ণভাবে এটাকে একদমই পরিচ্ছন্নভাবে প্রকাশিত থাকুক, কারণ এটাতে কোনো গোপনীয় তথ্য থাকে না, কাজে গোপন করার কিছু নেই। এবং কিভাবে মাপা হয় এবং প্রতিটি পরিসংখ্যান কোথার থেকে কোন সূত্র থেকে আনা হলো, সেটা নির্ভরযোগ্য কিনা, সব কিছু লেখা থাকে। আপনি সেটা সবাই দেখতে পারবেন। এবং কেউ যদি সেই পরিসংখ্যানের সেটাকে পছন্দ না হয়, আরেকটা পরিসংখ্যান আনলে, এটা এখনও করা হয়নি, যে একটা পরিসংখ্যানের বদলে আরেকটা পরিসংখ্যান ঢোকালে কম্পিউটারে এমনভাবে দেওয়া থাকবে যে সাথে সাথে বিকল্প জিডিপির এস্টিমেটটা এসে যাবে। সেটা এখনও করা হয়নি। এখন শুধু আমরা উন্মুক্ত করে দেবো, যাতে যে কেউ গিয়ে দেখতে পারে কীভাবে করা হয়েছে। এগুলো তো আমার কথা ছিল না, আমি বেশি বলে ফেলেছি। আমার একটা শুধু প্রশ্ন ছিল, সেটা হলো, আমি এটা এই কারণে বললাম যে আমাদের সরকারের আসল কাজগুলো আসলে কি হওয়া উচিত। সেইখানে এত বছরের বিভিন্ন গোষ্ঠীর যেই বঞ্চনা, যেই তাদের দাবি দেওয়া, সেগুলা পূরণ করার জন্যই তো প্রতিদিন রাস্তায় আন্দোলন হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ে আমি যেদিন থেকে বসেছি, প্রত্যেক দিন কোনো না কোনো আন্দোলনের প্রতিনিধির সাথে আমার দেখা করতে হয়েছে। এবং আমার মনে, এটা তো এত বছরের কারু বেতন কমে আছে, আমি স্বীকার করি যে বেতন কম, কিন্তু সেটা তো বহু বছর ধরে আছে। এটা বাড়াতে হলে এক বছরের বাজেটের মধ্যে তো সেটা ধারণ করা যাবে না, আস্তে আস্তে বাড়ানো শুরু করা যায়। কারণ সবাই নার্সদের বেতন বাড়াতে চাচ্ছে, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বাড়াতে চাচ্ছে, সরকারি কর্মচারীরা বেতন বাড়াতে চাচ্ছেন, অনেকে সরকারিকরণ করতে চাচ্ছেন। এগুলো শুরু করা যায়। বাজেটে যতই অর্থের সংকুলনের অভাব থাকুক, তবু আমরা কিছু শুরু করে দিতে পারি। কিন্তু এক বছরে যে এত বছরের বঞ্চনার, এত বছরের বৈষম্যের এক বছরের বা 2 বছরের বাজেটও ঠিক করা যাবে না, এটা তো সবাই বোঝে। তারপরও কেন এতগুলো গোষ্ঠী বলি বা পেশাজীবী সংগঠন বলি, এরা শত শত আছে, তারা কেন প্রতিদিন
আমাদের কাছেই দাবি দেওয়া নিয়ে আসে এবং বলে যে এখনই করে দিতে হবে বা এত সময়ের মধ্যে করে দিতে হবে, বা এরকম একটা আমাদেরকে বোঝাতে চেষ্টা করে যে আপনাদেরকেই করে দিয়ে যেতে হবে। আমার কাছে চিন্তা হয় যে এই সবাই তাদের এত পুঞ্জীগত দাবি দেওয়া, যেটার সাথে আর্থিক সংশ্লেষ আছে সবগুলোর সাথেই, তারা কেন মনে করে যে এই স্বল্পকালীন অন্তর্বর্তী সরকারই তাদের সেই দাবি দেওয়া পূরণের একমাত্র ভরসা? এটা তো হওয়ার কথা না। বরং চিন্তা করা উচিত যে ভবিষ্যতের গণতান্ত্রিক নির্বাচিত সরকারই তো সবাই বলে যে আরও অনেক বেশি সংবেদনশীল হবে, তারা অনেক বেশি সবাই দাবি দেওয়া প্রতি নজর দেবে, তারা নির্বাচিত। তাহলে কেন সবাই এই ধারণা আমাদেরকে দেয় যে আপনারাই করে দিতে হবে? তা নাহলে আমাদের এটা তো কাজ ছিল না কেন? আমি 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 এখন আমি তো বক্তব্যটা শেষ করি। উত্তর এখানে চাচ্ছি না। আমি এই প্রশ্নটা সাংবাদিকদেরকে চিন্তা করতে বলছি। আমার মনে এটা এসেছে, কারণ এই জন্যই আমি নিজে ব্যক্তিগতভাবে শিক্ষা মন্ত্রণালয়ে, পরিকল্পনা মন্ত্রণালয়ে যতগুলো এই যে বলেছি যে এই সময়টুকু পেয়েছি তার মধ্যে কিছু সংস্কার করব। এই সংস্কার করতে গেলে তো একটু চিন্তা করতে হয়, একটু সুস্থির হতে হয়। এত দাবি দেওয়া আসতে থাকলে, এবং সেই দাবি দেওয়াগুলো তো সংস্কার না, সেই দাবি দেওয়াগুলো হলো বৈষম্য পতনের বা এতদিনের বঞ্চনার বেতন কাঠামো, সেগুলো তো আর সংস্কার না। আমাদের তো কাজ ছিল সংস্কার করা, সেই সংস্কারের চিন্তা করার সময় তো পাওয়া কঠিন হয়ে গেছে। আমি অনেক কথা বললাম আজকে, এত কথা বলার আমার উদ্দেশ্য ছিল না। আমি একটা হলো যে এই যে সারা জীবন শিক্ষক থাকলে একটা সমস্যা হয়, আজকে 10 মিনিট কথা বলবো ভেবেছি, তখন এত কথা হচ্ছে। আজকে যে এডিপি পাস হয়েছে, এখানে আপনি অনেকগুলো একবারে সংস্কারের কথাই বলেছেন, যে প্রজেক্ট কমিয়ে আনা, বরাদ্দ কমিয়ে আনা, অনিয়মগুলি কমিয়ে আনা। আমার প্রশ্নটি হলো যে এই আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে, যে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমাদের এডিপির যে একটা প্রথা, সেটা হলো যে আমরা অর্থ বছরের প্রথম দিকটায় কোনো টাকা পয়সা খরচ করে না, 2-4 মাস এমনিতেই থাকে, শীতের দিকে এসে শেষের 2-3 মাসে সব টাকা খরচ হয়ে যায়। তো এতে অনেকেই বলে, বিশেষজ্ঞরা বলে, আমরাও মনে করি যে এখানে আমরা সেই জায়গায় যদি স্যার অনিয়মিত সুযোগ থাকে এবং এই তাড়াহুড়ো করে টাকা খরচ করতে গিয়ে অপচয় হতে পারে, তাহলে আগামী অর্থ বছরে চেষ্টা করব। এটা খুবই ঠিকই একটা সমস্যা। অর্থ মন্ত্রণালয় মনে করে আবার যে বছরের শুরুতেই সব টাকা দিয়ে দিলে আবার অপচয় হয়ে যাবে, এই কারণে তারা ছাড় দিতে দিতে যেমন মার্চ পর্যন্ত একটা দেয়, বা ফেব্রুয়ারিতে আবার বলে বাকিটা দেবে। আসলে এই যে বেশি অত্যাধিক প্রকল্পের সমস্যাই বলি, আর বাস্তবায়নের ক্ষেত্রে কেন এডিপি শেষের দিকে গিয়ে বাস্তবায়নে বেশি দিতে হয়, এগুলোর একটা কারণ হলো আমাদের প্রশাসনিক ব্যবস্থায়, এবং আমরাও যারা পর্যবেক্ষণ করি তাদেরও আমরা ভুলে যাই যে অর্থনীতির ধারা, তার মধ্যে প্রকল্প শুরু হওয়া থেকে বাস্তবায়ন পর্যন্ত, এটা তো ওই প্রকল্পগুলো তো ক্যালেন্ডার দেখে না। কাজেই এই জুন মাসে শুরু হলো আর জুলাই মাসে শেষ হলো, প্রকল্পগুলোর মাথায় ক্যালেন্ডার নাই। কাজে এটা চলমান, একটা প্রকল্প শুরু হচ্ছে আবার আরেকটা প্রকল্প শুরু হচ্ছে, তো এটাকে
এটাকে এই বিভাজন করা একটা কৃত্রিমতা, এটা তো প্রবাহমান, নতুন নতুন প্রকল্প যোগ হচ্ছে, কিছু কিছু প্রকল্প শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আর্থিক শৃঙ্খলার জন্যই একটা জায়গায় কাট করতে হয়, আরেক জায়গায় শুরু করতে হয়, সেখানেই মাঝামাঝি প্রকল্পের মাঝামাঝি জায়গায় নতুন বছর শুরু হয়। এটার একদম সমাধান প্রত্যেক দেশেই এটা সমস্যা, শুধু আমাদের দেশে না। কিন্তু আজকেও আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং এটাকে যাতে আরও নমনীয় করা যায় এবং প্রয়োজনে অনেকগুলো বিষয় আছে। একটা হলো অর্থ মন্ত্রণালয় ছাড় দেওয়ার ব্যাপারে, যদি যেই বরাদ্দটুকু আমরা এই প্রকল্পগুলো কিন্তু আমরা বরাদ্দ দিয়ে দিচ্ছি, সেই বরাদ্দগুলোকে আরও নমনীয়ভাবে ছাড় দেওয়া যায়। আরেকটি হলো বিভিন্ন ধরনের প্রকল্পে এক ধরনের সিজনালিটি আছে, যে কখন কোন প্রকল্প করা যায়। একটা রাস্তা নির্মাণ প্রকল্প বর্ষাকালে করতে গেলে ভালো হয় না, বাঁধ নির্মাণ প্রকল্প শুষ্ক মৌসুমে করতে হয়। এটা মাথায় আছে আমাদের। এখন কতদূর এই এখন যে কোনো প্রশাসনিক ব্যবস্থা বদলানো তো খুব সোজা না, কিন্তু এইটা আমাদের আজকে পর্যালোচনায় ছিল। আমার প্রশ্ন যে আজকের এটিতে আপনারা 404টা প্রকল্প মেয়াদোত্তীর্ণ, সেই 404টা প্রকল্প এটিতে অন্তর্ভুক্ত করার জন্য তারা প্রশ্নটি করে দিয়েছে। আমার প্রশ্ন স্যার, এই 404টা প্রকল্পে আপনার মোট এটিপি কত শতাংশ বা কত টাকা সেখানে খরচ হয়েছে? স্যার, দ্বিতীয় আরেকটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে ভারত স্থলবন্দর দিয়ে আমাদের সাতটা পণ্য বন্ধ করে দিয়েছে, সেটা এই উপদেষ্টা পরিষদে এখানে কোনো আলাপ হয়েছে কিনা বা কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? কিছু আমি ঠিক বুঝিনি কোন জানা কোন প্রজেক্ট এগুলো? হ্যাঁ, প্রকল্প মেয়াদোত্তীর্ণ প্রকল্প, সেগুলা নতুন করে হ্যাঁ, আবার এটাতে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু এগুলাতে অ্যালোকেশন আর দেওয়া হয়নি। অর্থ বরাদ্দ না দিয়ে ওই যে নতুন আমরা বলি সবুজ পাতায় ঢোকানো হয়েছে। আমি আরেকটা যেই কথা বলতে ভুলে গেছি, যে সবুজ পাতা বললে একটা ভালো জিনিস আছে, যে কোনো প্রকল্প এটাকেই বলে তালিকাভুক্ত করা। এই যে আমাদের প্রকল্পের একটা দুর্বলতা হলো যে আমাদের অনেক প্রকল্পের তৈরি থাকে না। এই এডিপিতে কিন্তু আমি শুধু চলমান প্রকল্পের এই 1100 প্রকল্পের কথা বলেছি, কিন্তু প্রায় 900-র মতো প্রকল্প আছে যেগুলো অননুমোদিত, তালিকাভুক্ত। এগুলোকে বলে সবুজ পাতার প্রকল্প। এগুলো বিভিন্ন মন্ত্রণালয় থেকে, এগুলোতে কোনো বরাদ্দ নাই। এগুলো হলো একটা পাইপলাইন। এই পাইপলাইনটা এই যে এই এডিপির কাজের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই পাইপলাইন যদি অনেক বড় না থাকে তাহলে তো, এবং অনেক দিন ধরে এই পাইপলাইন হলো প্রথম প্রস্তাব। এই পাইপলাইনে শুধু কতগুলো অল্প কিছু লেখা থাকে আর নামটা থাকে, তারপর তো শুরু হয় এর ফিজিবিলিটি স্টাডি, তারপরে কী সব পিএসসির আগে, হ্যাঁ, সব কিছু করে টোরে তো তারপর অনুমোদের জন্য আসে। এটা তো ভালো প্রকল্প তৈরি করতে গেলে বিভিন্ন পর্যায়ে, যদি স্থানীয় পর্যায়ে হয় তাহলে উপকারভোগীদের সাথে কথা বলে কাঠামো ঠিক করতে হবে। যদি অবকাঠামোগত প্রকল্প হয় তাহলে পরিবেশবিদ, তারপর নগর পরিকল্পনাবিদ এবং প্রকৌশলবিধি এক্সপার্টদের সাথে কথা বলতে হবে। আমাদের প্রকল্পগুলোতে সেই সব বিভিন্ন পর্যায়ে আসে, তখন এগুলো অত করা হয় না বলেই অনেক ত্রুটি থেকে যায়, এবং এই জন্যই বাস্তবায়নের পর দেখা যায় যে অনেক ত্রুটি রয়ে গেছে। এই যে সবুজ পাতায় ঢোকানো, এবং এটা যত বেশি হয় তত অনেক পাইপলাইন থাকবে, এবং এটা
এই প্রস্তাবিত প্রকল্পে এগুলো শুধু নামই আছে, বরাদ্দ নাই। এগুলো হলো বরাদ্দবিহীন অনুমোদিত প্রকল্প। ভবিষ্যতে এগুলোর 900-র মতো আছে। আমি খুশি হতাম যে পাঠানো হয়েছিল আরও বেশি বিভিন্ন মন্ত্রণালয় থেকে, তার মধ্যে 70% রাখা হয়েছে। বাকিগুলো এতই রুডিমেন্টারি, হয়তো 2-1 লাইন লেখা আছে, ওগুলো আর এখানে ঢোকানো হয়নি। আমি খুশি হতাম যদি আরও বেশি প্রকল্প থাকতো এবং এই এডিপিতে 70%-এর থেকেও আরও কম ভাগ প্রকল্প এখানে থাকতো, যাতে করে আরও অন্য প্রকল্পগুলো আরও পরে আরও কাজ করা যেত। এটা এই প্রকল্পগুলো ভবিষ্যতের জন্য আমরা এখন যা করতে পারছি না, আমি বলেছি যে চলতি প্রকল্পগুলোতে তো আমি কিছু করতে পারছি না, কিন্তু এই সবুজ পাতায় বরাদ্দহীন নতুন প্রকল্প যেটাকে এখন তালিকাভুক্ত করা হলো, এগুলোই হলো আগামী বছরের পরের বছরের জন্য যে প্রকল্পগুলো পাওয়া যাবে এবং শুরু হবে, নতুন প্রকল্পের বাস্তবায়ন শুরু হবে। সেইখানেই সুযোগ আসবে যে আমি কোন খাতে, অবকাঠামো খাতে বেশি জোর দেব, না শিক্ষা খাতে, না স্বাস্থ্য খাতে বেশি জোর দেব। এই জন্যেই একটা পরিকল্পনাতে মোড় ঘুরাতে হলে অন্তত 2-3 বছর সময় লেগে যায়। হঠাৎ করে অনেক প্রকল্প উত্তরাধিকার সূত্রে পেয়ে আমি শুরু করলে 1 বছরে আমি এর মধ্যে কিছু বদলাতে পারবো না। কিন্তু ওই যে সবুজ পাতায় গ্রিন সিগন্যাল দিয়ে যেই নথিভুক্ত হলো, তালিকাভুক্ত প্রকল্প হলো, সেটা অনেকগুলো থাকলে পরের বছরে আমি আমার ইচ্ছা মতো কোন সেক্টরে কত বেশি শুরু করব, কত কম শুরু করব, ওগুলা বরাদ্দ কোন খাতে কত বেশি কম দেব সেটা তখন ঠিক করতে পারবো। ছোট প্রকল্প নেব, তাহলে বরাদ্দ কম হবে, বড় প্রকল্প নিলে বরাদ্দ বেশি হবে। কিন্তু এখন তো আমার যেই প্রকল্পগুলো আছে সেগুলোতে বরাদ্দ এমনভাবে দিতে হচ্ছে যাতে প্রকল্পগুলো অগ্রাধিকারেই হোক আর একটু কম অগ্রাধিকারেই হোক, সেগুলো যাতে যথাসময়ে শেষ হয়। সেজন্য শেষ করি আমরা।